রমলার ৫টা ছেলে এখন বিবাহযোগ্য হয়ে গেছে। তাই রমেলা ভীষণ চিন্তা করত। একদিন পুরোহিত মশাই অর্চনা নামের একটি মেয়ের সম্বন্ধ আনে তার বড় ছেলের জন্য। তাই রমলা আর দেরি না করে ধুমধাম করে তার ছেলের বিয়ে দেয়। আর গৃহপ্রবেশের সময় তার বৌমাকে বলে, আসো বৌমা আসো, আমার বড় বৌমা, শ্বশুর বাড়িতে তোমাকে স্বাগতম। ভগবান করুক তোমার শুভ আগমনে আমার বাকি 4টে ছেলের বিয়েও যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। পরের দিন সকালবেলা রমলা তার বৌমার ঘরে একটি শাড়ি নিয়ে গিয়ে বলে, এই নাও বৌমা, আজ তো অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানে তুমি বরং এই শাড়িটাই পরবে। মা, আপনার খারাপ না লাগলে আমি আমার মায়ের দেওয়া শাড়িটা কি পরতে পারি? আচ্ছা ঠিক আছে, আগে আমাকে দেখাও ওটা কেমন শাড়ি। যদি আমার পছন্দ না হয় তাহলে কিন্তু আমি পরতে দেব না, এই কিন্তু বলেই দিলাম। এরপর অর্চনা বেনারসি শাড়িটা এনে তার শাশুড়িকে দেখায়, যা দেখে রমলা ভীষণ অবাক হয়ে যায়। আরে বাহ বৌমা, এটা তো দেখছি দারুণ শাড়ি, দাম কত এটার? আসলে আমার মা এই শাড়িটা পুরো 40,000 টাকা দিয়ে কিনেছে। একদম পিওর বেনারসি শাড়ি। আর আমার মা বলেছিল অনুষ্ঠানের দিনে এই শাড়িটাই পরতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বরং এই শাড়িটাই পরে এসো। তাড়াতাড়ি তৈরি হও বৌমা, পাড়ার লোকেরা যে নিচে চলে এসেছে। কিছুক্ষণ পর অর্চনা তৈরি হয়ে নিচে নেমে আসে। অর্চনার বেনারসির শাড়ি দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। আর তাদের মধ্যে থেকে মমতা বলে, আরে বাহ রমলা দিদি, তুমি তো দেখছি অনুষ্ঠানে নিজের বৌমাকে বেশ দামি এবং ভালো শাড়ি দিয়েছো। ও বাবা, তোমার মনটা যে এত বড়, আমরা তো এটা জানতামই না। আসলে কাকিমা, আরে 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 হ্যাঁ হ্যাঁ, এই শাড়িটা তো আমি আমার বৌমাকেই দিয়েছি। আসলে বড় বৌমা বলে কথা, দামি শাড়ি তো দিতেই হয়। রমলা সবার সামনে মিথ্যে কথা বলে, সেই সাথে অর্চনাকেও চুপ থাকতে বলে। বেচারিও চুপচাপ তার মায়ের দেওয়া শাড়ির পুরো ক্রেডিটটা তার শাশুড়ি মাকে দেয়। শাড়ির সাথে সাথে অর্চনার সুন্দরতার প্রশংসাও সবাই করে। এর কিছু সময় পর রমেলার দ্বিতীয় ছেলেরও বিয়ে হয়ে যায়। আর তারপর রমলা তার বড় বৌমার ঘরে গিয়ে তাকে বলে, বৌমা, একটা দরকার ছিল। আগামীকাল যে মেজো বৌমার অনুষ্ঠান আছে, বলছি কি তোমার ওই বেনারসি শাড়িটা আমার কাছে দিও, আমি ওকে পরতে দেব। নইলে আবার ও হালকা শাড়ি পরলে পাড়ার লোকেরা বলবে বড় বৌমাকে তো বেশ দামি শাড়ি দিয়েছিলে। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। অর্চনা খুব মন খারাপ করে সেই শাড়িটা তার শাশুড়ির হাতে দিয়ে দেয়। আর শাশুড়ি সেই শাড়িটা নিয়ে কৃতি বৌমার ঘরে চলে যায়। এই নাও বৌমা, এটা আমাদের বংশ পরম্পরার শাড়ি, বড় বৌমাও এটাই পরেছিল, তুমিও কাল এটাই পরো, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, এই শাড়িটা তো সত্যি অনেক সুন্দর। কিন্তু মা, হঠাৎ করে আবার আমাদের বংশের শাড়ি কোথা থেকে চলে এলো? আমাদের ঠাকুমা তো আমাদেরকে এই ব্যাপারে কোনো কিছু বলেনি। বলি, তুই কি ওনার বৌমা ছিলি নাকি যে তোকে বলবে? বৌমা শোনো, তুমি কিন্তু এটাই পরো। পরের দিন কৃতি সেই শাড়িটা পরেই তৈরি হয়ে আসে। সব মহিলারা অনুষ্ঠানে আসে। আর মমতা বলে, আরে বাহ রমিলা দিদি, এটা তোমার বড় বৌমার শাড়ি না, যেটাও সেই দিন পরেছিল? না না কাকিমা। আরে বৌমা তুমি চুপ করো, তুমি তো কিছুই জানো না মমতা দি। আসলে আমি আমার 5টা বৌমার জন্য একই রকমের শাড়ি নিয়েছি। একটা শাড়ির দামই 40,000 টাকা। আসলে আমি কোনো বৌমার সঙ্গেই পার্থক্য করতে পারবো না, তাই আর কি। আরে আরে, শাশুড়ি মা আবার মিথ্যে কথা কেন বলছে? উনি তো একটু আগেই বললেন এটা নাকি আমাদের বংশের শাড়ি। মনের মধ্যে অনেক প্রশ্ন নিয়ে প্রীতি এইসব ব্যাপারে অর্চনার কাছে জানতে চাইলে সে বলে, অর্চনা সব সত্যি কথাই তাকে বলে দেয়।
দিদি, এটা তো একদমই ঠিক নয়। শাশুড়ি মা এইভাবে আর কত মিথ্যে কথা বলবে, তাও আবার তোমার মায়ের দেওয়া শাড়ি নিয়ে। চলো চলো, এখনই এই ব্যাপারে ওনার সঙ্গে কথা বলা উচিত। না না কৃতি, এটা করো না। শাশুড়ি মা আর শ্বশুর বাড়ির সম্মান বজায় রাখা যে আমাদের কর্তব্য। কিছুদিন পরে অর্চনার 3 বোনের জন্য বিয়ের প্রস্তাব আসে। রমেলা পুরোহিত মশাইকে না বলতে যাবে, ঠিক তখনই তার এক ছেলে বলে ওঠে, মা, আসলে ওই 3 মেয়েকে আমাদের খুব পছন্দ, তুমি কেন না করছো? কেন না? শাশুড়ি মায়ের কাছে তো 3টে বেনারসি শাড়ি নেই, তাই। চুপ কর কৃতি, চুপ কর। বাচ্চাদের সম্মতির কারণে রমলাকেও রাজি হতে হয়, আর সে তার 3 ছেলের বিয়ে অর্চনার 3 বোন কুসুম, সীমা আর পূজার সঙ্গে করায়। আর এরপর বৌমাদের গৃহপ্রবেশের সময় রমেলাদের প্রতিবেশী মমতা বলে, আরে আরে বা রমলাদি, এখন তো তোমার 3টে বৌমাই একই সঙ্গে এসেছে গো। আমি তো শুধুমাত্র এইটা দেখার জন্যই অপেক্ষা করছি গো, যে 3টে বৌমা 3টে বেনারসি শাড়ি পরলে তাদেরকে একসঙ্গে কেমন দেখাবে। মা, কাকিমা আসলে কোন শাড়ির কথা বলছে? আমি বলছি তোমাদেরকে, শোনো তোমরা। আসলে আমাদের শাশুড়ি মা 40,000 টাকা দামের 5টা বেনারসি শাড়ি কিনেছে, কাল ওগুলো তোমাদেরকে দেবে, তোমরা পরো। আরে আমি তো বলবো, তুমি তোমার 5টা বৌমাকে বরং একই সঙ্গে ওই 5টা বেনারসি শাড়ি পরিয়ে দাও, কি সুন্দরী না লাগবে দেখতে, হ্যাঁ? আরে আরে কাকিমা, বেশ ভালোই বলেছো তুমি, দারুণ কিন্তু আইডিয়াটা। প্রীতি, তুমি সবকিছু জেনেও কেন এমনটা বলছো? কেন না, একদিন তো সত্যিটা সামনে আসবেই দিদি। এই মমতা তো দেখছি কিছুতেই আমার পিছু ছাড়বে না। আসলে তো দোষটা আমারই। বৌমার শাড়ি বলেছিলাম, আর তা তো আমি অন্যায় করেছিলাম, আর অন্যায়ের সাজা তো ভোগ করতেই হবে। পরের দিন সব বৌমারা যখন রমেলার কাছ থেকে শাড়ি নেওয়ার জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই অর্জনা বৌমা একটা মিথ্যে কথা বলার জন্য না জানি আমাকে কতগুলো মিথ্যে কথা বলতে হলো। তোমার মায়ের দেওয়া শাড়িকে নিজের শাড়ি বলে আমি অনেক বড় ভুল করেছি। আসলে তোমাদের সবাইকে এত দামি শাড়ি কিনে দেওয়ার মতো টাকাই আমার কাছে ছিল না। সমস্যা হবে না মা, কেননা কুসুম দিদি কালকে আমাদের সবাইকে সব সত্যিটা বলে দিয়েছিল। আর আমাদের বরেরা আমাদের জন্য একদম অর্চনা দিদির মতোই শাড়ি কিনে এনে দিয়েছে। হ্যাঁ মা, আর এই জন্যই তোমাকে কারোর সামনে লজ্জিত হতে হবে না। হ্যাঁ হ্যাঁ, এখন তো আপনার 5টা বৌমাই একই সঙ্গে বেনারসি শাড়ি পরে অনুষ্ঠানে উপস্থিত হবে। নিজের বৌমাদের এত বুদ্ধি দেখে রমেলা ভীষণ খুশি হয়। আর রমেলা নিজের করা ভুল বুঝতে পেরে আর কখনো এরকম ভুল না করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। এরপর রমেলার 5 বৌমাই একে একে সে শাড়ি পরে অনুষ্ঠানে আসে, যার কারণে রমেলার সম্মানও বজায় থাকে। আর অনুষ্ঠানও বেশ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তারা সবাই হাসি খুশি ভাবেই থাকতে লাগে। আরে অনেক হয়ে গেছে বাবা, এবার নিচে আয় সোনা। মা, এখনই আসছি, আগে আরো কয়েকটা আম পেড়ে নেই। চিল্লু অনেকগুলো আম পেড়ে নিল আর তারপর নিচে নেমে এলো। চিল্লু মনের আনন্দে আম খেতে লাগলো। মিষ্টি মিষ্টি আম খেয়ে ওর খুব আনন্দ হচ্ছিল। চিল্লু, আরে এত আম কি তুই একা একা খাবি নাকি? না মা, এতে অনেক বেশি আছে, তুমিও নাম না। চিল্লুর মাও আম খেতে শুরু করে দিল, আর কিছুক্ষণের মধ্যেই ওদের পেট ভরে গেল। এবার অনেক হয়েছে, আর একটা আমও আমি খেতে পারবো না। আমিও, কিন্তু আমরা এই আমগুলো নিয়ে কি করব? কি করা যায় বলতো? তোর বাবাও তো এখন বাড়িতে নেই, নয়তো তোর বাবাই সব আমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আনতো। তার জন্য বাবার কি প্রয়োজন আছে? আমি এই আমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসব। তুই এখনো অনেক ছোট, একা একা বাজারে যাবে কি করে? আর জঙ্গলে যদি চোর ডাকাতেরা এসব কিছু নিয়ে নেয় তখন? মা, আমি সমস্ত চোর বদমাশদের মজা দেখিয়ে দেব। চলো তো, আমি সন্ধে অবধি আমগুলো বিক্রি করে ফিরে আসব, ঠিক আছে? চঞ্চল চিল্লু আমগুলো নিয়ে বাজারের দিকে রওনা দিল। কিন্তু তার মায়ের কথা অনুযায়ী জঙ্গলে দুটো চোর বসেছিল।
শুয়ে পড় আমার চোরের রাজা, শুয়ে পড়, এবার বুঝলি? বুদ্ধ লোক একটা। তুই আমাকে বুদ্ধ বললি? তোর এত বড় সাহস! না না গুরু, আমি তো আপনার প্রশংসা করছিলাম। প্রশংসা করছিলিস নাকি গালাগালি দিচ্ছিলিস? আরে গুরু, ওই দেখো, তোমার শিকার এগিয়ে আসছে। চিল্লুকে নিজেদের দিকে আসতে দেখে গুড্ডুর আমার গাট্টু দাঁড়িয়ে পড়ল। আরে, এবার আমি কি করব? আমার বউ বাচ্চা 1 সপ্তাহ ধরে না খেয়ে রয়েছে। আরে আহা, আমার তো মরে যাওয়া উচিত। আমি যে আমার বউ বাচ্চাকে ভরপেট খাওয়াতেও পারি না। আরে গুরু, তুমি এত চিন্তা করছো কেন? তোমার সাহায্যের জন্য উপরওয়ালা নিশ্চয়ই কাউকে না কাউকে পাঠাবে। আরে কাকু, আমি কি আপনাদের কোনোভাবে সাহায্য করতে পারি? তুমি কি আমায় কয়েকটা আম দিতে পারো খাওয়ার জন্য? চিল্লু খুব চালাক, ও একটু ভাবনা চিন্তা করলো। কাকু, আমি আপনাদেরকে এর থেকেও বেশি সাহায্য করতে চাই। আমি তো আসলে আপনাদের সোনার মুদ্রা দিতে চাই। হ্যাঁ, তোমার কাছে কি সত্যি সোনার মুদ্রা আছে? না না, কিন্তু আমি আপনাদেরকে সোনার মুদ্রা পাইয়ে দিতে পারি। সেটা কিভাবে? আমি এই আমগুলো বাজারে নিয়ে যাব, আর তার বিনিময়ে সোনার মুদ্রা পাবো, যেগুলো আপনাদের দিয়ে দেব। এই আমগুলোর বদলে তোমাকে সোনার মুদ্রা দেবে কে? চলুন, আমি বলছি। কিন্তু আপনাকে এই আমের ঝুড়িটা নিজের মাথায় করে বাজার অবধি নিয়ে যেতে হবে, কারণ আমি তো ছোট বাচ্চা, তাই না? আমি তো এত ওজন তুলতে পারবো না। যদি আপনি এই ঝুড়িটা তুলে নেন, তাহলে সমস্ত সোনার মুদ্রা আপনার। এই কিরে গাড্ডু, এই ঝুড়িটা মাথায় নে। কি বলো গুরু, আমি কেন তুলবো? সোনার মুদ্রা তো তুমিই পাবে, তাহলে তুমিই তোলো। তুই আমার সাথে তর্ক করছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস! ছেড়ে দাও, ছেড়ে দাও গুরু, এই তুলছি, আমি নিচ্ছি তো আমি। এরপর গাট্টু আমের ঝুড়িটা মাথায় তুলে নিল আর সবাই মিলে বাজারের দিকে রওনা দিল। বাজারে গিয়ে তিনজনে মিলে একটা জায়গায় বসে পড়ল। আম 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 আম, জাদুর আম, জাদুর আম। যে দামেই এগুলো কিনবেন কম মনে হবে। জাদুর আম, জাদুর আম, আম নিয়ে যান আম। চিল্লুর কথা একজন পণ্ডিত শুনতে পেলেন। আসুন আসুন মহারাজ, জাদুর আম নিয়ে যান। আরে আরে আরে, এই আমগুলোর মধ্যে কি এমন থাকতে পারে? এগুলো তো সাধারণ আম। তোমার তো এগুলো আমাকে দান করে দেওয়া উচিত। মহারাজ, যদি এই আমগুলো আপনাকে দান করতে পারতাম তাহলে তো অবশ্যই দিতাম, কিন্তু এই জাদুর আমের একটা রহস্য আছে। এই আম গাছটা হঠাৎ একদিন মাটি ফেটে বেরিয়ে এলো, আর তাতে একসঙ্গে অনেক আম ধরেছিল। আর মহারাজ, আপনি জানেন, এই আমগুলো আমি 2 সপ্তাহ আগে পেরেছিলাম, কিন্তু দেখেন এখনো এগুলো একদম টাটকা আছে। আমি এই আমগুলো তো রাজা মশাইয়ের কাছে নিয়ে গিয়ে ভালো পুরস্কার পেতে চেয়েছিলাম, কিন্তু আমি একটা ছোট বাচ্চা, তাই না? আমি রাজা মশাইয়ের কাছে কি করে যাব? তাই জন্যই এখানে বিক্রি করছি। যদি আমি এই আমগুলোকে কিনে রাজার কাছ থেকে অনেক বড় পুরস্কার নেই, এই এই কত দাম এগুলোর? কাকু, এই ঝুড়িটার দাম 30টা স্বর্ণ মুদ্রা। এ তো দেখছি দামটা অনেক বেশি, কিন্তু রাজার পুরস্কার তো এর চেয়েও অনেক বেশি দাম হবে। ঠিক আছে, দিয়ে দাও। এদিকে গুড্ডুর আমার গাট্টু চিল্লুর বুদ্ধি দেখে অবাক হয়ে গেল। তারপর তিনজন মিলে সোনার মুদ্রা ভাগ করতে লাগলো। 10টা হলো আমার, এই 10টা হলো তোমার, আর এই 10টা গাট্টুর। না না, আমার তো সোনার মুদ্রা চাই না। আমি এই মুদ্রাগুলো তাকেই দিতে চাই যার শক্তি সবচাইতে বেশি। দাও এগুলো, তাহলে আমাকে দাও। গুরু, তোমার চেয়ে তো আমার শক্তি বেশি। আচ্ছা, তাহলে এই নে।
দুজন চোর নিজেদের মধ্যে লড়াই করতে লাগলো আর চালাক চিল্লু সব সোনার মুদ্রা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।